ভয়ঙ্কর এপ্রিল যেন ছড়াচ্ছে মরুভূমির লু হাওয়া, অতিরিক্ত আর্দ্রতায় পরিস্থিতি ভয়াবহ। নরসিংদী ও পাবনায় হিটস্ট্রোকে 2 জনের মৃত্যু, খরতাপের প্রভাব কৃষি খাতেও। সোমালিয়ান জলদস্যু থেকে মুক্তির 7 দিন পর দুবাইয়ে হামরিয়া বন্দরে এমভি আবদুল্লাহ। 2 নাবিক দেশে ফিরবেন বিমানে, বাকি 21 জন রওনা দেবেন নৌপথে। যুদ্ধ নয়, শান্তির পক্ষে বাংলাদেশ, প্রয়োজনে যান বাজি রেখে সার্বভৌমত্ব রক্ষা করব বললেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে বঙ্গবন্ধু ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন। সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ডিবির জালে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী, টাকা নেয়ার কথা স্বীকার। চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খান ওএসডি। এবং সংযুক্ত আরব আমিরাতের পর এবার সৌদি আরবে ভারী বৃষ্টিপাত, তলিয়ে গেছে অনেক এলাকা, ভেসে গেছে যানবাহন, বিভিন্ন অঞ্চলে স্কুল বন্ধ ঘোষণা। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তির 7 দিন পর বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ের হামরিয়া বন্দরে পৌঁছেছে। স্থানীয় সময় রবিবার দুপুরে জাহাজটি বহির্নোঙরে পৌঁছায়। জোয়ারের সময় প্রধান জেটিতে ভিড়ে কয়লা খালাস করবে বলে নিশ্চিত করেছেন জাহাজটির ক্যাপ্টেন আব্দুর রশিদ। এরপর 2 নাবিক দেশে ফিরবেন বিমানে, আর বাকি 21 জন রওনা দেবেন নৌপথে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পুনরায় জলদস্যুদের কবলে পড়ার শঙ্কা এড়িয়ে অবশেষে দুবাইয়ের হামরিয়া বন্দরে নোঙ্গর করেছে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ। 11.5 নটিক্যাল মাইল গতিতে চালিয়ে জাহাজটি বাংলাদেশ সময় রবিবার বিকেল 5টার দিকে হামরিয়া বন্দরের বহিনোঙ্গরে ব্র্যাভো অ্যাঙ্কারেজে নোঙ্গর করে। জোয়ারের সময় এটি প্রধান জেটিতে ভিড়ে জাহাজে থাকা 55,000 মেট্রিক টন কয়লা খালাস প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছেন জাহাজের ক্যাপ্টেন। জাহাজ বাংলাদেশ সময় বিকাল 4:30টায় হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এবং জাহাজ অ্যাঙ্কার করেছে। এখন জাহাজ পরবর্তী ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা করছে। খুব সম্ভবত আজকে রাতে হতে পারে অথবা কালকে হতে পারে। দীর্ঘ 1 মাস জিম্মি থাকার পর 14 এপ্রিল ভোরে মুক্তিপণের টাকা পেয়ে জাহাজ থেকে নেমে যায় জলদস্যুরা। এরপর পরে জাহাজটি দুবাইয়ের হামরিয়া বন্দরের উদ্দেশ্যে সোমালিয়া উপকূল ত্যাগ করে। এরপর পুনরায় জলদস্যুর হামলা এড়াতে ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনীর কয়েকটি জাহাজের নিরাপত্তায় ভারত মহাসাগর অতিক্রম করে এমভি আবদুল্লাহ। জাহাজে থাকা 23 নাবিকের মধ্যে 2 জন দুবাই বন্দরে নেমে গিয়ে বিমানযোগে বাংলাদেশে চলে আসবেন, আর বাকি 21 নাবিক জাহাজটিতে পুনরায় পণ্য বোঝাই করে আগামী মে মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম বন্দরে ফেরার কথা রয়েছে। গত 12ই মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল এসআর শিপিং এর জাহাজ এমভি আবদুল্লাহ এবং তার 23 নাবিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সৌদি আরবের পর এবার কাতার থেকেও 1 বছরের বাকিতে জ্বালানি তেল কিনতে চায় বাংলাদেশ। কাতার আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আসন্ন ঢাকা সফরে এ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া বন্দি বিনিময় সহ 6টি চুক্তি ও 5টি সমঝোতার স্মারক সই করবে ঢাকা ও দোহার। জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশ যেমন মধ্যপ্রাচ্যের 6টি দেশের উপর নির্ভরশীল, তেমনি প্রাকৃতিক গ্যাসের সংকট মোকাবেলায় এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও আসে ওই অঞ্চলের প্রভাবশালী উৎপাদক দেশ কাতার থেকে। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যেই শঙ্কা রয়েছে কোন পরিস্থিতির দিকে এগোবে বৈদেশিক বাণিজ্যের গতি প্রকৃতি। এমন এক জটিল সময়ে সোমবার 2 দিনের বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদির মতোই কাতার থেকে জ্বালানি তেল বাকিতে নিতে চায় ঢাকা। সৌদি আরবের সাথে 1 বছরের ডেফার্ড পেমেন্টে আমরা চেয়েছি, তো কাতারের সাথে আমরা আলোচনা অবশ্যই, যেহেতু কেনার ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা, সেখানে ডেফার্ড পেমেন্টের বিষয়টি আসতে পারে। এনার্জি সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে আমি মনে করি এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করবে। আমিরের সফরে 6টি চুক্তি ও 5টি সমঝোতা সই হওয়ার কথা রয়েছে, যার মধ্যে সে দেশে আটকে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনার ইস্যুটিও রয়েছে। দুই দেশের মধ্যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত তো চুক্তি অনুষ্ঠিত হবে, চুক্তি স্বাক্ষরিত হবে। এদিকে মিরপুরের কালশী বালুর মাঠে নির্মিত পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী পর্যন্ত সড়কের নাম করা হচ্ছে কাতারের আমিরের নামে। এদিন দুপুরে কালশীতে বালুর মাঠ পরিদর্শন করেন উত্তরের মেয়র। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে কাতারে দক্ষ কর্মী পাঠাতে সমঝোতার স্মারক স্বাক্ষর করবে বাংলাদেশ। প্রবাসীদের সুবিধা অসুবিধার তথ্য বিনিময়ও থাকবে চুক্তিতে। এছাড়া জর্ডান, মরিশাস, মাল্টার সঙ্গেও চুক্তি করার প্রক্রিয়া চলছে বলে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এদিকে নতুন করে রাশিয়ায় পাঠানো হচ্ছে কর্মী, আর ব্রুনাইয়েও শ্রম বাজার খুলে যাওয়ার কথা জানান সচিব। রবিবার মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী ও সচিব জানান, নতুন কর্মী নিয়োগের বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রায় 4 লাখ প্রবাসী কর্মী আছেন। বিশাল শ্রমবাজারের সুযোগ থাকলেও কর্মী পাঠানো বন্ধ। তবে নার্স, ডাক্তার সহ দক্ষ কর্মী নিতে আগ্রহী দেশটি। একইভাবে ব্রুনাই, মরিশাস সহ বেশ কয়েকটি প্রচলিত শ্রমবাজারে কর্মী পাঠানো বন্ধ রয়েছে। এসব শ্রমবাজার খুলে দিতে উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। একই সাথে মন্ত্রী মহোদয় সংবাদ সম্মেলনে আলোচনায় আসে প্রবাসীদের ভোগান্তি ও বেশি টাকা খরচ করে মালয়েশিয়ায় গিয়ে শ্রমিকদের কাজ না পাওয়া প্রসঙ্গে। চাহিদাপত্র অনুযায়ী 31 মে পর্যন্ত মালয়েশিয়ায় কর্মী পাঠানো যাবে বলে জানান সচিব। আমরা আশা করছি রাশিয়া একটা আমাদের ভবিষ্যতে ভালো মার্কেট হবে। ব্রুনাইয়ে অনেকদিন বন্ধ ছিল, ব্রুনাইয়ে আবার ওপেন হয়েছে। অলরেডি আমরা বোয়েসেল এর মাধ্যমে কর্মীদের একটা চাহিদা পেয়েছি। মরিশাসটা আমরা আশা করছি এমইউ হলেই এটা চালু হবে। মালয়েশিয়াতে আমাদের এমবাসির মাধ্যমে চিঠি পাঠিয়েছি, আমরা ওয়ার্কিং গ্রুপের সভা করতে চাই এবং ওনারাও এজেন্ডা ঠিক করছেন। নতুন মন্ত্রী দায়িত্ব পাওয়ার পর পার হয়েছে 100 দিন। 300 দিন থেকে 3 বছর, 3 বছর থেকে 5 বছর পর্যন্ত পরিকল্পনা নিয়ে কাজ করতে চান প্রতিমন্ত্রী। তবে পরিকল্পনায় গুরুত্ব দিচ্ছেন দক্ষ কর্মী গড়ে তুলে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বাড়ানোর। দক্ষ শ্রমিক প্রেরণের লক্ষ্যে আমাদের টিটিসিগুলোকে আমরা ঢেলে সাজাতে সক্ষম সাজানোর জন্য ব্যবস্থা করতেছি। যেখানে এই সমস্যা হবে সেই সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা কাজ করব, সেই আশা ব্যক্ত করতেছি। বিশ্বের বিভিন্ন দেশে 1 কোটির বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। সেসব দেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ করে নতুন শ্রমবাজার অনুসন্ধানেও কাজ করতে চায় মন্ত্রণালয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ভুল তথ্য ও গুজব মোকাবেলায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস প্রশিক্ষণের আয়োজন করলেও প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জিল্লুর রহমান নিজেই সামাজিক মাধ্যমে ছড়াচ্ছেন গুজব। সরকার ও নির্বাচন নিয়ে তার অপপ্রচারের স্ট্যাটাস ও ভিডিও দেদারসে শেয়ার হচ্ছে বিএনপি ও সমমনাদের ফেসবুক পেজে। মার্কিন সহায়তায় পরিচালিত বেসরকারি সংস্থাটির মুখ্য ব্যক্তির এই অতৎপরতায় পেছনের উদ্দেশ্য নিয়ে উঠছে নানা প্রশ্ন। রোববার ভুল তথ্য ও গুজব মোকাবিলায় তথ্য যাচাই সক্ষমতা বাড়াতে এই অনুষ্ঠানের আয়োজন করে মার্কিন অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। আমাদের জার্নালিস্ট অ্যাসোসিয়েশনগুলো দুভাগে বিভক্ত। কিন্তু এই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান নিজে ছড়াচ্ছেন গুজব। বিপদের মুখে বাংলাদেশের মানুষ, সরকারের হাতে হুমকির মুখে গণতন্ত্র, পালানোর পথ নেই সরকারের এবং দেশে নেই সার্বজনীন ভোটাধিকার ইত্যাদি নানা তির্যক মন্তব্য করার পাশাপাশি এই সংশ্লিষ্ট সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। ইলেকশন ওয়াজ নট ফ্রি অ্যান্ড ফেয়ার। কানাডিয়ান গভর্নমেন্ট বলেছে, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বলেছে, ইউকে গভর্নমেন্ট বলেছে ডেমোক্রেটিক প্রসেসে হয়নি। তার আপলোড করা ভিডিও বিশ্লেষণে দেখা যায় নির্বাচনের বেশ আগে থেকেই অপপ্রচারের যুদ্ধে নামেন তিনি। একক মন্তব্য সংবলিত ভিডিওতে দেন নানা স্পর্শকাতর ও আপত্তিকর শিরোনাম। শাহবাগ আন্দোলন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দোলন, কিন্তু সেই আন্দোলন ব্যর্থ হয়েছে। বারবারই কোটা সংস্কার আন্দোলন, সড়ক আন্দোলন ও ভ্যাট আন্দোলন স্টাইলে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কি ভাবে
চাপে ফেলতে পারে। সরকার বহির্বিশ্বের চাপে আছে এমন নানা তথ্য উপাত্ত দিয়ে গুজব ছড়ান তিনি। আমার মনে হয় না যে বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে যুক্তরাষ্ট্র। গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ আমন্ত্রণ পাবে না এবং শ্রমিক অধিকার ইস্যুতে পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে দেশের ওপর আসতে পারে নেতিবাচক সিদ্ধান্ত, এমন নানা অপপ্রচারের কেন্দ্রবিন্দু তার ইউটিউব চ্যানেল। বর্তমান সরকারের আমলে জিল্লুরের তৈরি করা এসব ভিডিও সবচেয়ে বেশি শেয়ার হচ্ছে বিএনপি ও সমমনা বিভিন্ন পেজ থেকে। তবে এত সব কিছুর পরও দলীয় সংশ্লিষ্টতা অস্বীকার করে উল্টো সাংবাদিকতা নিয়ে সবক দেওয়ার চেষ্টা তার। সিজিএস বা পার্সোনালি আমি কোনো পলিটিক্যাল পার্টির সাইড কখনোই নেই, ভবিষ্যতে নেব না। প্রত্যেকটা রিপোর্ট ধরে ধরে আমি কথা বলতে পারবো। আমি আজকে পর্যন্ত কোথাও কোনো স্ট্যাটাসও আমি কোনো কমেন্টও করি নাই আপনাদের কোনো কিছু বিষয়ে। যেহেতু আপনি প্রশ্ন করলেন, আপনারা একটু দেখবেন যে এগুলো আসলে সাংবাদিকতার ধারে কাছে চায় কি না। যুদ্ধটা 9 মাসে শেষ হলো। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি আব্দুর রশিদের সাক্ষাৎকার নিলেও খুনির অপরাধ নিয়ে কোনো প্রশ্ন না করে উল্টো খুনিকে নিজের পক্ষে সাফাই গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন জিল্লুর রহমান। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত। করোনাকালীন প্রতারণার দায়ে সাজাপ্রাপ্ত রিজেন্ট নামের কথিত হাসপাতালের মালিক শাহিদ করিমকে বারবার টক শোতে আমন্ত্রণ জানিয়ে প্রতারককে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে প্রতিষ্ঠার প্রাণপণ চেষ্টা চালান তিনি। তত্ত্বাবধায়ক সরকারের সময় সন্তানের জন্মদিন পালন করেছেন 5 তারকা হোটেলে। তার এত বিত্ত বৈভবের উৎস নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে। এছাড়া জিল্লুর তত্ত্বাবধানে পরিচালিত এসব প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে হরহামেশায় উপস্থিত হন ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। ফলে জিল্লুরের এসব অপপ্রচারের দায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস এড়াতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ আমাদেরকে ব্র্যাকেট বন্দী করবেন না। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত চান সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। দুদকে লিখিত আবেদন করেছেন তিনি। দুদক ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণাও দিয়েছেন সুমন। দুদক আইনজীবী বলছেন, অভিযোগ যাচাই শেষে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অস্বাভাবিক সম্পত্তির বিষয়টি গেল 1 মাস ধরে আলোচনায়। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে গত 31শে মার্চ প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ। 2 দিন পর বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে আরেকটি খবর প্রকাশ করে পত্রিকাটি। সাবেক আইজিবিকে নিয়ে এমন খবরে আলোচনা সমালোচনা হলেও নিশ্চুপ দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার বেনজির আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে দুদকে আবেদন করলেন আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। দুদকের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সাবেক আইজিপির বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্ত না হলে ভুল বার্তা যাবে সাধারণ মানুষের কাছে। দুদক আল্লাহ মাহবুব জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না। বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। যারা অসৎ হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন কি আমাদের আদর্শ। তাই উনি যদি আদর্শ পরেররা ধরে নেয় তাহলে এরাও 800-900-1000 করে বিঘা কিনা লাগবে। দুদক আইনজীবী বলছেন, সুমনের আবেদন ও সাবেক আইজিপির বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই করেই সিদ্ধান্ত নেবে কমিশন। যাচাই বাছাইয়ের পর এটা দুর্নীতি দমন কমিশনের শিডিউলের মধ্যে পড়ে। অবশ্যই কমিশন আইনি যথাযথ ব্যবস্থা নেবে। ফুলিয়ে ফাঁপিয়ে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রথমবারের মতো ব্যাখ্যা দেন বেনজির আহমেদ। দুর্নীতির অভিযোগ অসত্য, কাল্পনিক বলেও দাবি করেন তিনি। যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসিমুখে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সে সম্পত্তি বিনা পয়সা লিখে দেব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী শেহলা পারভিন। জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানান ডিবি প্রধান। এই ঘটনায় বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খানকে ওএসডি করে অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে। পরীক্ষায় অংশ না নিয়েই মিলছে 5 নম্বর, আবার শিক্ষার্থী না হয়েও পাওয়া যাচ্ছে সনদ। তবে এর জন্য দিতে হবে মোটা অঙ্কের টাকা। কারিগরি শিক্ষা বোর্ডে এমন অনিয়ম অনেকটা ওপেন সিক্রেট। বোর্ডের এমন অনিয়ম গণমাধ্যমে চাউর হলে গত 31 মার্চ মধ্যরাতে আটক করা হয় কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী AKM শামসুজ্জামানকে। সনদ ও নম্বর জালিয়াতির প্রমাণও পায় গোয়েন্দা পুলিশ। তবে এই ঘটনার মূল হোতা কারা, এমন প্রশ্নের উত্তর খুঁজতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব জালিয়াতির তথ্য। রোববার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, সারা দেশে ছড়িয়ে থাকা প্রায় ৩৫ জন বোর্ড কর্মকর্তা সরাসরি এই অপকর্মের সঙ্গে জড়িত। অর্থের বিনিময়ে সনদ জালিয়াতির টাকার ভাগ পেত স্বয়ং কারিগরি বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সাহেলা পারভিন। চেয়ারম্যানের বউকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সেও বলেছে তার সাথে ওই যে সিস্টেম অ্যানালিস্টের যোগাযোগ ছিল এবং লেনদেন ছিল এবং সেটা স্বীকার করেছে। কারিগরি বোর্ডের এমন অনিয়মের তথ্য আগে থেকে জানা ছিল দুদকের, তবে ঘুষের বিনিময়ে তা ধামাচাপা দেয় বোর্ডের কর্মকর্তারা। দুদকের দু একজন কর্মকর্তা তার নামে একটা ফাইল খুলে তার সাথে আবার ওই সেদ্ধ ছুরিতে বসে একাধিক কথাবার্তা বলে সেটাও স্থগিত হয়ে যায়, আর ওই দুইজন দুদকের কর্মকর্তা রিটায়ারে চলে যায়। সেখান থেকে সে কিছু বাংলা টাকাও নেই, কিছু ডলারও নেই। কিছু সাংবাদিক তারা তার তথ্য পেয়ে তার নিউজ করবে বলে তারপরে ম্যানেজ হয়ে যায়, আর নিউজ করে না। এবং আমরা যেদিন তাকে ধরে নিয়ে আসলাম তাকে, সেদিনও কয়েকজন সাংবাদিক রিং দিল, ভাই সামনে ঈদ, কই দেখা করছেন না তো। নকল সার্টিফিকেট নিয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থাকা ব্যক্তিদেরও তালিকা করা হচ্ছে বলে জানান ডিবি প্রধান। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল এবং হত্যা আলাদা দুই মামলায় ট্রান্সকম গ্রুপের 3 কর্মকর্তাকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। তবে জামিন বহাল রয়েছে গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান, সিইও সিমিন রহমান সহ 6 জনের। ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মৃত্যুর পর প্রতিষ্ঠানটির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন দুই বোন সিমিন রহমান ও সাজদে হক। সম্পত্তি দখল, আত্মসাতের অভিযোগে মা ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান, বড় বোন ট্রান্সকমের সিইও সিমিন রহমান সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় একাধিক মামলা করেন সাজদে হক। ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে সম্পত্তির লোভে বিষ প্রয়োগ অথবা শ্বাসরোধ করে হত্যার অভিযোগ এনে সিমিন রহমান সহ 11 জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন সাজদে হক। সবকটি মামলাতেই আদালতে হাজির হয়ে জামিন পান সিমিন সহ আসামিরা। রোববার অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল, অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর এবং হত্যার পৃথক 2 মামলায় ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান, সিইও সিমিন রহমান সহ কোম্পানিটির 6 জনের জামিন বহাল রাখা হয়। তদন্তের স্বার্থে তাদের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে পিবিআইয়ের আবেদনে কোনো সাড়া দেননি আদালত। এদিন জামিন বাতিল চেয়ে বাদীপক্ষের আবেদনের শুনানি হয়। শুনানি শেষে ট্রান্সকম গ্রুপের ব্যবস্থাপক আবু ইউসুফ মোহাম্মদ সিদ্দিক, অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক সহ 3 জনের জামিন বাতিল করেন আদালত। তাদের পাঠানো হয় 3 দিনের রিমান্ডে। দুই বোনের দ্বন্দ্বে দেশের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ ট্রান্সকমে ব্যাপক অস্থিরতা চলছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের নৌবাহিনীর ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফের শাহপুরীর দ্বীপে 2 জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এদিকে মিয়ানমারের সংঘাতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদীতে টহল জোরদার করেছে কোস্ট গার্ড। রবিবার তাদের কার্যক্রম পরিদর্শনে গিয়ে বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী কথা জানান। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলছে, তাই নাফ নদে সর্বোচ্চ সতর্ক অবস্থানে কোস্টগার্ড। প্রতিনিয়ত হাই স্পিড ভেসেল ও মেটাল শার্ক নিয়ে নাফ নদে চলছে টহল। জনবল ও জলযান বৃদ্ধির পাশাপাশি জলসীমায় বাড়ানো হয়েছে নজরদারি। শুধু টেকনাফের নাফ নদে নয়, মিয়ানমারের সংঘাতের কারণে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে শুরু করে শাহপুরী দ্বীপ, জালিয়াপাড়া ও জালিয়ার দ্বীপে সবখানে চলছে কঠোর নজরদারি। এই অবস্থায় রোববার সকালে টেকনাফের সীমান্ত এলাকা পরিদর্শনে আসে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক। কোস্টগার্ডের যে টহলগুলো আছে সেগুলোকে আমরা বৃদ্ধি করেছি, এখন 3 গুণ পরিমাণ আমরা বৃদ্ধি করেছি। আমাদের যে কোনো সময় 24 ঘন্টা 3 রাত্রি আমাদের কোস্টগার্ডের টহল নিয়মিতভাবে পরিচালনা হচ্ছে। সংঘাতের কারণে মিয়ানমারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। দুর্বৃত্তরা এই সুযোগে মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশে তৎপরতা বাড়াতে পারে। এমন পরিস্থিতিতে কোনো প্রকার অনুপ্রবেশ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন কোস্টগার্ডের মহাপরিচালক। আমরা কোনো অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে আমরা আর কোনো সুযোগ দিতে চাই না। এরই মধ্যে নাফ নদীর জলসীমা দিয়ে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির 13 সদস্যকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। নাফ নদীকে সুরক্ষিত করতে সর্বোচ্চ সজাগ রয়েছে উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ড।
বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাপ নদী থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বরিশালে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নানা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসা একটি গ্রুপের মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় গ্রুপটি পুরুষ ও নারীদের বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করে বাধ্য করত নানা অনৈতিক কর্মকাণ্ডে। রাজি না হলে ছবি ও মোবাইল নাম্বার ছড়িয়ে দেওয়া হতো সামাজিক যোগাযোগ মাধ্যমে। সুজয় দাসের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। বরিশালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ ও গ্রুপ খুলে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল আবু বকর ও তার সহযোগী মুশফিক। বিভিন্ন সময়ে অভিযোগের ভিত্তিতে তাদের উপর নজরদারি শুরু করে পুলিশ। অবশেষে অভিযান চালিয়ে নগরীর রূপাতলী এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। বরিশাল নতুল্লাবাদ হোটেল নামে 25,000 সদস্য নিয়ে একটি গ্রুপ খোলে আবু বকর। সেখানে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল গ্রুপটি। টাকার বিনিময়ে নগরীর বিভিন্ন হোটেলে চালানো হতো এসব অপকর্ম। আমি জড়িত, তবে আবু বকর ওই নাম্বার দিয়ে বাড়াই দিয়েছে। আমি ওই জায়গায় নাই, ও বলে বরিশালের বাইরে পড়তে খেলে, এই জন্য আমি বাইরে দিয়ে গেছি। আমি জানি না স্যার, আমি কোনো মেয়ে আনিও না, মেয়ের দ্বারা আমি যাই না। সন্তানের বিষয়ে অভিভাবকদের নজরদারি ও সচেতনতা বাড়ানোর পরামর্শ সচেতন মহলের। কর্মকাণ্ডটি খুবই ঝুঁকিপূর্ণ এবং একসময় দেখা যাবে যে এটি সমাজ থেকে অস্থির করে তুলছে। অভিভাবকদের সচেতন করা, যদি অভিভাবকরা এতেও সচেতনমূলক উদ্যোগ গ্রহণ না করে তাহলে অবশ্যই প্রশাসনকে সক্রিয় হতে হবে। পুলিশ বলছে বরিশালে সামাজিক যোগাযোগ মাধ্যমে 7 থেকে 10টি গ্রুপ বর্তমানে নানা অসামাজিক কাজে সক্রিয় আছে। আমাদের এখানে একটি সাইবার ক্রাইম ইউনিট রয়েছে, তো আমরা এরকম আরও কিছু পেজ রয়েছে যে পেজগুলো নিয়ে কাজ করছি। তো আমরা আশা করি যে তাদেরকে আমরা অচিরেই শনাক্ত করতে পারবো। এর আগে 2022 সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী বেশ কয়েকজনের আইডি হ্যাক ও তাদের জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে বরিশাল বারবিকিউ নামে ফেসবুক পেজের 2 অ্যাডমিনকে গ্রেফতার করে পুলিশ। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। সংযুক্ত আরব আমিরাতের পর এবার ভারী বৃষ্টিপাতের কবলে সৌদি আরব। রাজধানী রিয়াদের কিছু অঞ্চল সহ দেশটির অনেক এলাকা তলিয়ে গেছে। আগামী কয়েকদিন বর্ষণ অব্যাহত থাকতে পারে এমন সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। সতর্কতার অংশ হিসেবে বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আরিফুর রহমানের প্রতিবেদন। পানিতে ভেসে যাচ্ছে ব্যক্তিগত যানবাহন। সৌদি আরবের বিভিন্ন সড়কে রোববার এমন দৃশ্য দেখা গেছে। দেশটির আবহাওয়া দপ্তর বলেছে শনিবার থেকে রাজধানী রিয়াদ সহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। এতে তলিয়ে গেছে অনেক এলাকা। বৃষ্টিতে ভেসে গেছে বেশ কয়েকটি গাড়ি। ভারী বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানী রিয়াদ, দিরিয়া, হুরাইমালা, দুরমা থেকে কুয়াইয়াহ পর্যন্ত। আবহাওয়ার চলমান এ পরিস্থিতি আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে। এই সময় দেশটির বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী ও শিলা বৃষ্টি হবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সতর্কতার অংশ হিসেবে সৌদি আরবের বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বৃষ্টির সময় উপত্যকা এবং জলাবদ্ধ এলাকা থেকে নাগরিকদের দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে। গেল কয়েক বছর ধরেই প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সবশেষ গেল সপ্তাহে ভয়াবহ বন্যার মুখোমুখি হয় সংযুক্ত আরব আমিরাত। সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা যায় দুবাই ও শারজাতে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সুইডেনে হয়ে গেল জমকালো বর্ষবরণ আর বৈশাখী মেলা। দেশটির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ প্রবাসী বাংলাদেশিরা বর্ষবরণ উৎসবে অংশ নেন। সুইডেন থেকে আরো জানাচ্ছেন শফিউল আলম। গান, কবিতা, নাচ আর সঙ্গে দেশীয় নানা স্বাদের খাবারের পসরা সাজিয়ে সুইডেনে আয়োজন করা হয় বৈশাখী মেলার। বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা স্বাদের খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো। জিলাপি, ফুচকা, চটপটি সহ দেশীয় খাবার নিয়ে মেলায় পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা নিজেদের পণ্য নিয়ে আসেন এখানে। মেলায় দেশীয় সাজসজ্জায় প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি করে। এদিন নারীরা লাল শাড়ি আর পুরুষেরা লাল পাঞ্জাবি পরে উপস্থিত হন বৈশাখী মেলায়। শিশু কিশোরদের উৎসাহ দেখে মনে হয়েছে বিদেশের বুকে যেন এক টুকরো বাংলাদেশ। আমরা
পরবর্তী প্রয়োজনের জন্য আমরা এটা এই অনুষ্ঠানটা করছি এবং তারা যেন বুঝতে পারে যে আমরা এই অনুষ্ঠানগুলি করতে যাচ্ছি এবং তারা যেন যদি কন্টিনিউ করতে পারে। শুভ নববর্ষ, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বিদেশের বাড়িতে আমরা বাংলাদেশের কালচারগুলো এখানে উঠাতে পারি, আমাদের নিজের কাছে খুব ভালো লাগছে। সুইডেনের এমন কনকনে শীতেও উষ্ণতা ছড়িয়েছে বর্ষবরণ উদযাপন আর বৈশাখী মেলা। উৎসবে অংশ নিতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। কুয়েতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের সংগঠন বাদেশিক ঈদ আনন্দ উদযাপন করেছে দেশটির হিজিল অঞ্চলে। দিনব্যাপী ছিল নানা খেলাধুলা আর কুইজ প্রতিযোগিতা, রাফেল ড্রর আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হযরত আলী। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জাপানে হয়ে গেল 23তম টোকিও বৈশাখী মেলা। রবিবার রাজধানী টোকিওতে এই আয়োজন করা হয়। বাংলাদেশের পহেলা বৈশাখের মতো করে এই দিন আনন্দ উপভোগ করেন জাপান প্রবাসীরা। এছাড়াও ছিল নানা ধরনের খাবার নিয়ে মেলার আয়োজন। অনুষ্ঠানে প্রবাসীদের পাশাপাশি বিভিন্ন দেশের নাগরিকরাও উপস্থিত ছিলেন। এছাড়া ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, জাপান এবং টোকিও মহানগর কর্তৃপক্ষ। দুর্যোগ মোকাবেলায় প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে আমিরাতে সিলেট প্রবাসীদের সংগঠন কানাইঘাট সমাজ কল্যাণ পরিষদের সদস্যরা। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা দেশে বিদেশে যে কোনো দুর্যোগে প্রবাসীদের সঙ্গে থাকার অঙ্গীকার করেন। এই জন্য তারা তহবিল গঠনের উদ্যোগ নেন। অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা দুর্যোগে কবলিত ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বিত্তবান প্রবাসীদের এগিয়ে আসার আহ্বানও জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের কনসুলার মানিক রঞ্জন বড়ুয়া। দেখছেন প্রবাসের সময়। এবারে খেলার খবর। বিশ্বকাপ ও জিম্বাবুয়ে সিরিজের জন্য বিবেচনায় থাকা ক্রিকেটারদের ফিটনেসে সন্তুষ্ট বিসিবি। এ সপ্তাহের মধ্যে ঘোষণা হবে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের দল। টি-20 বিশ্বকাপে যারা খেলবেন তাদেরই দেয়া হবে প্রাধান্য, থাকবে না বড় কোনো চমক, জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে নতুন আঙ্গিকে ফিটনেস টেস্ট দিয়েছে টাইগাররা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে লম্বা সময় পর রানিং করেন শান্ত হৃদয়রা। ফিটনেস টেস্টের ফলাফল কেমন ছিল টাইগারদের, জাতীয় দলের ক্রিকেটাররাই বা কেমন করলেন? সামনে জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্বকাপ। নির্বাচকদের কাছে পৌঁছেছে টেস্টের ফলাফল। আসন্ন মেগা ইভেন্টে যারা ভাবনায়, তাদের নিয়ে সন্তুষ্ট নির্বাচক প্যানেল। আমরা টেস্টের রিপোর্ট যেটা দেখলাম, আমরা যাদেরকে নিয়ে চিন্তা করছি তারা স্ট্যান্ডার্ড স্টেজেই রয়েছে। আমি বলবো না যে সবাই একদম টপে রয়েছে, বাট যাদেরকে নিয়ে আমরা যেভাবে চিন্তা করেছিলাম সবাই তার মানে ফিটনেস স্ট্যাটাসটা সেভাবেই ধরে রেখেছে। এখানে একটা বিষয় হতে পারে, তারা কিন্তু টানা খেলার মধ্যে রয়েছে। বিপিএল খেললো, তারপর ইন্টারন্যাশনাল ম্যাচ খেললো, তারপর আবার এখন প্রিমিয়ার লিগ খেলছে। সো সব কিছু মিলে তারা খেলার মধ্যে রয়েছে। সেটার সঙ্গে যেভাবে মেনটেন করা উচিত, আমরা যে রিপোর্ট দেখলাম তাতে দেখলাম যে সেইটা তারা মেনটেন করেছে। 3 এপ্রিল প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর আগে ক্যাম্প করবে জাতীয় দল, তাই এ সপ্তাহের মধ্যে দেয়া হবে আসন্ন সিরিজের দল। হোম সিরিজ খুব তাড়াহুড়া করছি না, বিকজ কোচও আসছেন। কোচ আসলে আমরা হয়তো বসলে তারপরে ক্যাপ্টেনের সঙ্গে কিছু আলোচনা রয়েছে, আমরা তাদের পয়েন্ট অফ ভিউগুলো দেখার চেষ্টা করব। তারপরে খুব শীঘ্রই বলতে যেহেতু আমরা ক্যাম্প শুরু করব কিছুদিন আগেই খেলার, তো সেই ক্ষেত্রে হয়তো খুব শীঘ্রই মানে এই সপ্তাহের মধ্যে হয়তো আমরা টিমটা অ্যানাউন্স করতে পারি। জিম্বাবুয়ে সিরিজের পরই আমেরিকায় উড়াল দেবেন ক্রিকেটাররা, তাই এখানেই বিশ্বকাপ দলটা সাজিয়ে নিতে চান বিসিবির নির্বাচক প্যানেল। দলে প্রাধান্য পাবেন বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটাররা। ওয়ার্ল্ড কাপের সঙ্গে যারা খেলবেন বা যারা স্ট্যান্ড বাই থাকতে পারে, যারা ব্যাকআপ অপশনগুলো থাকবে, সেই বিষয়গুলো আলোচনায় আছে। বাট আমি এই বিষয়টা এখনই 100% ক্লিয়ার করছি না, বিকজ এখানে কোচ ক্যাপ্টেনের কিছু পয়েন্ট অফ ভিউ জানার ব্যাপার রয়েছে। আমরা সিলেক্টর একটা চিন্তা করছি, তাদের সঙ্গে মিলানোর চেষ্টা করব, তারপরে যে সেই জিনিসটা সিদ্ধান্ত আসবে। বাট ওয়ার্ল্ড কাপের বিষয়টা মাথায় রেখেই তো আমরা এই সিরিজটা, তো সেটার প্রতিফলন দেখা যাবে। বিশ্বকাপ কিংবা আসন্ন টি-20 সিরিজের দলে বড় কোনো চমক থাকছে না, বরং যারা নিয়মিত টি-20 দলে খেলছেন তারাই প্রাধান্য পাবেন বলেও জানিয়েছেন তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। ভয়ঙ্কর এপ্রিল যেন ছড়াচ্ছে মরুভূমির লু হাওয়া, অতিরিক্ত আর্দ্রতায় পরিস্থিতি ভয়াবহ। নরসিংদী ও পাবনায় হিটস্ট্রোকে 2 জনের মৃত্যু, খরতাপের প্রভাব কৃষি খাতেও।
সোমালিয়ান জলদস্যু থেকে মুক্তির 7 দিন পর দুবাইয়ে হামরিয়া বন্দরে এমভি আব্দুল্লাহ 2 নাবিক দেশে ফিরবেন বিমানে, বাকি 21 জন রওনা দেবেন নৌপথে। এবং সংযুক্ত আরব আমিরাতের পর এবার সৌদি আরবে ভারী বৃষ্টিপাত, তলিয়ে গেছে অনেক এলাকা, ভেসে গেছে যানবাহন, বিভিন্ন অঞ্চলে স্কুল বন্ধ ঘোষণা। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়ের।